আমাদের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলমান সেগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। এখন কোভিড পরিস্থিতিতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে পরবর্তীকালে সময়কে স্প্লিট করতে গিয়ে চলমান কাজ ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো অবস্থার যেন সৃষ্টি না হয়। এক ঝুড়িতে বেশি ডিম রাখলে সব ডিমই কিন্তু ভেঙে যেতে পারে। যেসব প্রকল্প শেষ হয়েছে সেসব প্রকল্প, যেমন 4 লেন প্রকল্প, এগুলো সম্পর্কে আশাবাদ থাকে। উদ্বোধনের সময় বলা হয় যে এরপর আর যানজট থাকবে না। যেমন ঢাকা চিটাগাং 4 লেন, এরপরে 3টা ব্রিজও করা হলো। প্রতিবারই বলা হলো আর যানজট থাকবে না। পরবর্তীতে দেখা যায় যানজটের জন্য আবারও প্রকল্প নেওয়া বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে কর্মকর্তারা। আমি এ কথাটাই বলতে চাই যে প্রকল্পগুলো আপনাদের, যেমন সাসেক 1 এখনও শেষ হয় না, শেষ হয়েও হলো না শেষ। সাসেক 1 এটা গুরুত্বপূর্ণ। আজকে ঈদকে সামনে রেখে প্রতি বছর একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এই প্রজেক্ট। এখানে কিছু কিছু জায়গায় বাইপাস, ওভারপাস, ফ্লাইওভার হওয়াতে এখন সমস্যা কিছুটা কমেছে, কিন্তু এখনও এলেঙ্গা আমাদের জন্য পার্মানেন্ট ভোগান্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রতি ঈদেই এলেঙ্গায় সমস্যা হয়। ওদিকে নলকা, বঙ্গবন্ধু ব্রিজের অপর প্রান্তে নলকাতেও একটা সমস্যার সৃষ্টি হয়। কাজে এগুলোকে প্রায়োরিটি দেওয়াটা জরুরি। যদিও নলকা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমভাগ এটা ঢাকা জোনের আওতায় পড়ে না, তবুও এ ব্যাপারে সচিব, আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিকল্পনা এবং মন্ত্রণালয়ের উন্নয়নের অতিরিক্ত সচিব, তাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এলেঙ্গা, নলকা, এ দুটা এখন কি করা যায়। আর ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রজেক্টের কারণে, বাস র্যাপিড ট্রানজিটের কারণে ভোগান্তি যেন ফি বছরের নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কথা শোনা যাচ্ছে। এই বিষয়গুলো নজর দিতে হবে। বিআরটিএ প্রজেক্টে আবার সেতু বিভাগের একটা প্রকল্পও আছে। সেতু বিভাগের কাজটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি সেতু বিভাগের সাথে মত বিনিময়ে বিষয়টা উল্লেখ করেছি। আশা করি সচিব সাহেব এ ব্যাপারে সেতু সচিবের সঙ্গে আলোচনা করে এই মহাসড়কে ভোগান্তির উৎসগুলো দূর করবেন, এটা আমি আশা করি। আর শীতলক্ষ্যা সেতু কবে যে শেষ হবে আল্লাহ পাক জানেন। এটা নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। নাসিম ওসমান আজ নেই, প্রতিদিনই মন্ত্রণালয়ে এসে বসে থাকত শুধু শীতলক্ষ্যা সেতুর ব্যাপারে। তার একটাই ছিল দাবি। তার মৃত্যুর পর অনেক বছর চলে গেছে। কনকারেন্স পেতে পেতেই সময় ফুরিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সৌদি এম্বাসির সঙ্গে মন্ত্রণালয়কে যোগাযোগ করে যাতে অর্থ ছাড়ে সমস্যা না হয় সেটা আরও ভালোভাবে দেখতে হবে। গাবতলীতে অবশেষে 8 লেনের ব্রিজের কাজ
শুরু হবার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এখানে গাড়ির চাপ খুব বেশি থাকে। সংশ্লিষ্ট সেতুগুলোর নির্মাণ কাজ চলছে। 3টি সেতু নির্মাণ কাজ শেষ না হলে এটা যানবাহন চলাচলের জন্য সুবিধা পাওয়া যাবে না এবং ট্রাফিক জ্যাম এখানে লেগেই থাকবে। কাজে এই বিষয়টি ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপারে সেতুর কাজ চলাকালে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ঢাকার 81টি বেইলি সেতু, সে কবেই শুনেছি এই সেতুগুলোর কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ আর হয় না। কিছু হয়েছে, আমি নিজে অনেকগুলো উদ্বোধন করেছি, কিন্তু বাকিগুলোর কাজ কেন থেমে থাকে এই ব্যাপারে এক্সেনরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা সেটা প্রধান প্রকৌশলীর দেখা দরকার। আর এখানে আমি বলছি যে বিআরটি প্রকল্পের কাজের গতি বাড়াতে হবে। এই প্রকল্পটা নিয়েই একটা বিপদে পড়েছি। গাজীপুর সিটি গেটের পর প্রতি বছরই ভোগান্তি আছে। সেটার অবসানে আশু পদক্ষেপ কী নেওয়া যায় এটা আপনাদেরকে ভেবে দেখতে বলছি। সময় আমাদের হাতে আর বেশি নেই। আর ইতিমধ্যে বর্ষার প্রকোপও শুরু হতে পারে। আমাদের দেশে বর্ষা এপ্রিল মাসেই শুরু হয়ে যায়। কাজে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আগেভাগে মেরামত না করে বর্ষার সময় হাত দিলে এতে কোনো সুফল পাওয়া যায় না। এক পশলা বৃষ্টি হলেই সব কাজ লণ্ডভণ্ড হয়ে যায়। তো এই ধরনের কাজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর আমাকে ঢাকা জোনের অতিরিক্ত সচিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বারবার কথা দিয়েছেন সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা। কিন্তু বাস্তবে এই করোনার মধ্যে আমি 2-1বার ঘুরে এসেছি, কিন্তু সৌন্দর্য বর্ধনের বিষয়টা শুধু প্রতিশ্রুতিতে আছে, শুধু কেতাবে আছে, গোয়ালে নেই। এই রাস্তাগুলো বিদেশিরা আসেন, গার্মেন্টসের কারণে অনেকেই আসেন। এছাড়া এই পথ দিয়ে ভিআইপিরা বেশি যাতায়াত করেন, যেমন স্মৃতিসৌধের কারণেও অনেকে যান। কিন্তু এই সড়কটির সৌন্দর্য বর্ধন এটা খুবই প্রয়োজনীয়। আমাদের দেশের আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন আর অর্জনে যে সাফল্য দেখিয়েছেন, সারা বিশ্ব আজকে বাংলাদেশে প্রশংসা করে। সেখানে এই রাস্তাগুলো নোংরা অপরিচ্ছন্ন হয়ে থাকে। লাইটিং ইদানিং কিছু কিছু জায়গায় হয়েছে, লাইটিংটাও এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া যে এই সড়কের পাশে ময়লার ভাগাড়, এটা নিত্য সমস্যা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সিরিয়াস আলোচনা করে এই ময়লা অপসারণের ব্যবস্থা করতে হবে। আর ট্রাক আর বালির যে বিষয়টা আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেছেন, বালি নিয়ে যেসব ট্রাক ভারী পরিবহন চলাচলের সুবিধা করে দেয় এবং
সরকারকে, মন্ত্রণালয়কে ফাঁকি দিয়েও এরা এ অপকর্মে লিপ্ত হয়। আজকে রাস্তা করে তো লাভ নেই। নবীনগর চন্ডার অবস্থা দেখুন, কি ভয়ঙ্কর অবস্থা। এই রাস্তাটি বারবার শুধু মেরামত করে রাখা হচ্ছে। 4 লেন হয়েছে 2-3 বছর আগে, এটা আর মনে হয় না। এখনও সেখানে রাস্তাটিতে ভোগান্তি আছে এবং প্রায়শ ক্ষতি হয়। সেখানে ইঞ্জিনিয়াররা বর্ষা আসলে দাঁড়িয়ে থাকে জায়গায় জায়গায়। এখন সংস্কারের বার্নিশ দিয়ে আজকে আড়াল করার চেষ্টা করা হয়, কিন্তু সত্যকে আড়াল করা যায় না। এখানে এগুলোর পার্মানেন্ট সলিউশন দরকার। আর রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশনের ব্যাপারটি প্রধান প্রকৌশলীকে আমি আবারও গুরুত্বের সঙ্গে দেখতে বলবো। রাস্তায় অতিরিক্ত মালবাহী পরিবহন, রাস্তাগুলোকে যত ভালো রাস্তাই আমরা করি, রাস্তাগুলো চাপ সইতে পারে না। সে অবস্থায় অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশন তাদের কার্য যথাযথভাবে দেখতে হবে। এবং অনেক জায়গায় অ্যাক্সেল লোড থাকার পরও শস্যের মধ্যে ভূত, বিভিন্ন কোম্পানির সাথে গোপন যোগসূত্র করে অনেকের অতিরিক্ত মাল পরিবহনেরও সুযোগ করে দেয়া হয়। এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। আমি আবারও বলছি, রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ময়লা আবর্জনা থেকে রাস্তাগুলোকে বাঁচান। দুর্গন্ধে রাস্তায় চলা যায় না এমন রাস্তাও ঢাকা থেকে দাউদকান্দি, আবার এদিকে ঢাকা সাভার, নবীনগর, চন্ডা, কিছু কিছু জায়গায় উৎকট দুর্গন্ধ রাস্তা দিয়ে চললে এটা খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এগুলো সমাধান করেন। নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে এজেন্ডা বাড়াবেন না। যা আছে আমি সেগুলোকে রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সময় মতো মেরামত করা, চলমান কাজ শেষ করা, এটাই আমার নাম্বার 1 প্রায়োরিটি। এ কাজগুলো করুন। বাংলাদেশে অনেক রাস্তা হয়ে গেছে, এত রাস্তা পৃথিবীর কোনো দেশে নাই। এমন কথাও আমাদের সাবেক অর্থমন্ত্রী একসময় দুঃখ করে মন্তব্য করেছিলেন। নতুন নতুন রাস্তার পরিকল্পনা না নিয়ে পুরনো রাস্তাগুলোকে যথাযথভাবে সংস্কার, মেরামত, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লাইটিংয়ের ব্যবস্থা করা, সাইন অ্যান্ড সিগন্যালের ব্যবস্থা করা, এই বিষয়গুলো খুব জরুরি। এগুলোর প্রতি নজর রাখবেন, এটা আমি বিশেষভাবে বলতে চাই। আর বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স প্রকল্পের ব্যাপারে ধীর গতির অবসান হচ্ছে না কেন? ইন্ডিয়ান হাইকমিশনারের সঙ্গে আলোচনা করে কোম্পানির গতি বাড়ানো দরকার। তা না হলে কোম্পানিকে বলা উচিত, আপনারা না পারলে আপনারা ছেড়ে দিন, আমরা কাজ, টাকা বেশি লাগলেও আমরা মেশিন টুলস ফ্যাক্টরিকে দিয়ে কাজ করাবো। তারপর আমার কাজ হওয়া দরকার। আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য হাহাকার। এখন কারো দিকে আমরা কারো বন্ধুত্বের বিষয় দেখলে তো এখানে চলবে না। এখানে আমাদের কাজ শেষ করতে হবে। কেন এত দেরি হচ্ছে? যাদের কাজ দেওয়া হয়েছে তারা যারাই হোক, তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে। অন্যথা তারা বলতে হবে যে আমরা পারছি না। না পারলে আমরা ডেলিগেট কাজ, ডিপোজিট কাজ হিসাবে মেশিন টুলস ফ্যাক্টরিকে তথা সেনাবাহিনীকে আমরা কাজটা দিয়ে দেব দ্রুত শেষ করার জন্য। তারপরে এতে গতি আনতে হবে। আর বিআরটিএ মালিক শ্রমিকদের ব্যাপারে তাদের বসা উচিত,
সরকারের যে বিধিমালা নিয়ম আমরা এটা ভঙ্গ করতে পারবো না। আজকে বিশেষজ্ঞদের পরামর্শে সরকার যে ব্যবস্থায় গণপরিবহন চালু করেছেন সেই ব্যবস্থার ব্যতিক্রম কিছু আমাদের হাতে নেই। আমরা ওই এজেন্ডা হাতে নিতে পারি না। আমি মালিক শ্রমিকদের শুধু বলবো শেখ হাসিনার আন্তরিকতায় আস্থা রাখুন। তিনি শ্রমিকদের ব্যাপারে তিনি যথেষ্ট সহানুভূতিশীল। গরিব মানুষই কষ্ট পায় যখন এই ধরনের লকডাউন হয়। আপনাদের ব্যাপারেও এ বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আপনাদের পাশেও দাঁড়ানোর এজেন্ডা সরকারের আছে এবং এখানে সময় এলেই সব কিছু খুলে যাবে। করোনা আল্লাহর রহমতে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিচক্ষণ মানবিক নেতৃত্বে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আজকে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আমি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলবো। লকডাউন সবসময় থাকবে না, এই অবস্থারও অবসান হবে আপনারা যদি সহযোগিতা করেন। কাজে আমি সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিআরটিসিকে বলবো বিআরটিসি আর কত লোকসানি সম্পদ হিসাবে পরিচিত হবে, কত আর দুর্নামের ধারায় যুক্ত হবে। বিআরটিসি লোকসান যাচ্ছেই না, এত গাড়ি যুক্ত হলো, তারপরও করোনার কথা বলেন। করোনায় তো আমাদের 500 ট্রাক অতিরিক্ত আনা হয়েছে, এই ট্রাকগুলো তো পুষিয়ে নিতে পারে। তাহলে সমস্যা কোথায়? কেন বারবার লোকসানের মুখ দেখতে হয়? যে চেয়ারম্যানই আসেন কিছুদিন থাকেন আবার চলে যান। আমি জনপ্রশাসনের কাছে অনুরোধ করব, বিআরটিসি বিআরটিএতে এই আসে এই যায় এ ধরনের কর্মকর্তা আমাদের এখানে প্লিজ বসাবেন না। কাজ বুঝতে না বুঝতে একজন কর্মকর্তাকে চলে যেতে হয়। এই অবস্থা তো বিআরটিসিকে কখনো লোকসান থেকে বের করতে পারবে না, সুনামের ধারায়ও আনতে পারবে না। কেউ সুনামের সাথে কাজ করলে তাকে সেখানে রাখা উচিত। যদি সরকারিভাবে বিধির কোনো লঙ্ঘন না হয় তাহলে সেভাবেই অ্যাপয়েন্টমেন্ট পোস্টিং দিতে হবে। এই বিষয়টা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। বিআরটিসির গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ভেতরে ময়লা আবর্জনা, কিছুদিন বন্ধ থাকার পর পরিষ্কার না করেই আবার রাস্তায় নামানো হয়। এটাও অনেক ডিপু থেকে হয়, এটা আমি জানি। আর যেসব গাড়ি এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে, সেগুলো এখন চালু করার ব্যবস্থা করুন। যখন সিটি সার্ভিস চালু আছে, বিভিন্ন জেলায় সার্ভিস চালু আছে, এই গাড়িগুলোকেও এখন কাজে লাগান। অযত্নে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার চেয়ে বিআরটিসিকে লাভবান করার জন্য এই গাড়িগুলো যথাযথ ব্যবহার করুন। যে গাড়িগুলো পরিত্যক্তগুলোকে ডিক্লেয়ার করুন যেগুলো পরিত্যক্ত, আর যে ডাম্পিং করুন। আর যেগুলো মেরামতযোগ্য সেগুলোকে মেরামত করুন। এটা বারবার বলছি, কোনো লাভ হচ্ছে না। মেরামতযোগ্য গাড়িগুলো মেরামত যথাযথভাবে হচ্ছে না, সেই জন্য লোকসানও কমছে না। আর ঈদ আসছে, কর্মচারীদের বেতনের ব্যাপারে আমি বিশেষ গুরুত্ব আরোপ করছি। বিআরটিসিতে চাকরি করে কেউ যদি ঈদের সময় বেতন না পায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে কোভিডকালে আমার হাত পাতা সম্ভব নয়। এই কোভিড চলাকালে আজকে
অনেক কিছু কিছু বাজেট কাটছাট করতে হয়েছে। কাজে এখানে বারবার লোকসান গোনার জন্য বিআরটিসিকে ভর্তুকি দিতে হবে, এটা আমার মনে হয় উচিত নয়। এটা আমাদেরকে সত্যি শেখ হাসিনা সরকার এত গাড়ি সংযোজন করেছেন, তারপরে এ বিষয়ে আমাদের লজ্জা পেতে হবে। কাজে এই বিষয়টি নতুন চেয়ারম্যান বিআরটিসি, তাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। ঢাকা জোনের সাথে আমি আমার প্রায়োরিটি বলেছি, আপনারা বিষয়টি দেখবেন। গত কয়েকদিনে দেখছি ফেরিঘাটে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা। শপিং মল, মার্কেটগুলোতে একই অবস্থা। এ ধরনের পরিস্থিতি গত কয়েকদিনে করোনা সংক্রমণের হারের যে নিম্নমুখী প্রবণতা, সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা। এই মুহূর্তে বেঁচে থাকাটাই জরুরি। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক আনন্দ উৎসব করা যাবে। একটি উৎসব, দুটি উৎসব আমরা ত্যাগ স্বীকার করলে কিছুই আসবে যাবে না। জীবন রক্ষাই এখানে জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রাণঘাতী করোনা প্রতিরোধে সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করছি, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করছি। একটা বিষয়ে আমি সাংবাদিকদের জন্য, এবং যেহেতু এই বিষয়টা নিয়ে কেউ কেউ প্রশ্ন করেন, পরিবেশবাদীরা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চান, কাজে আমি ওই বিষয়টা একটু বক্তব্য রাখতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের কথা জানতে পারবে। সে কাজগুলোকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটিকে উদ্যান হিসাবে তিনি সৃষ্টি করার শুভ উদ্যোগ নিয়েছিলেন। 7ই মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশু পার্ক করেছিলেন। পরিবেশবাদীরা এখন প্রশ্ন তোলেন, তখন এ ব্যাপারে প্রশ্ন তোলেন নাই কেন? কারো মুখে একটা কথাও সেদিন আমরা শুনতে পাইনি। সৌন্দর্য বর্ধনের নামে এই ঢাকা সিটির বিভিন্ন আইল্যান্ড থেকে, রাস্তার পাশ থেকে কত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলা হয়েছে, বৃক্ষ নিধন করা হয়েছে, উজাড় করে ফেলা হয়েছে এই নগরীর সৌন্দর্য। তখন কিন্তু পরিবেশবাদীরা কোনো প্রশ্ন তোলেননি। এই প্রকল্পে জলাধার সৃষ্টি ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পিতভাবে নেওয়া আছে। কাজেই পরিবেশ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ, সচেতন। প্রধানমন্ত্রী বাস্তবসম্মত উদ্যোগ নিয়েই এগিয়ে যাচ্ছেন।